প্রচণ্ড ভিড় ট্রেন, তার আগে ২-৩টি লোকাল ট্রেন বাতিল ছিল। তার ফলে কি হয়েছে? ভিড় আরও বেড়েছে। তারপর কি হলো? কি দেখতে পাচ্ছেন? কম্পার্টমেন্টে যাত্রীদের মধ্যে খেয়োখেয়ি, গালাগালি, ধস্তাধস্তি, কে কার পায়ের ওপর পা তুলে দিয়েছে, বাপ বাপান্ত, মা মাসি তুলে গালিগালাজ। যারা এটা করছেন, ওই যে দেখুন, এরা কিন্তু কেউ কারো পূর্ব পরিচিত নয়, কেউ কারো পাকা ধানে মইও দেননি আগে, প্রশ্নই আসে না, চেনেনি না তো, আজই প্রথম দেখছেন। তবে কেন এই বাপ বাপান্ত, কেন এই গালিগালাজ? ওই যে পায়ের ওপর পা তুলে দিয়েছেন একজন, ইচ্ছে করে নয় কিন্তু তার মনে হয়েছে, যার পায়ের ওপরে পা তুলে দেওয়া হয়েছে তার মনে হয়েছে ইচ্ছাকৃত। তিনি কিন্তু যুক্তির গভীরে যাবেন না। ওই দেখুন, মারামারি হওয়ার উপক্রম, আর অন্যান্য যাত্রীরা কিন্তু বেশ কোনো একটি পক্ষ নিয়ে মজা লুটছেন, বাহবা দিচ্ছেন কাউকে, অথবা কেউ কেউ বলছেন মার মার, কেলা কেলা, তাই তো? হ্যাঁ, ঠিক এটাই এই মুহূর্তে এটাই ঘটছে। এই যে যাত্রীরা যারা পরস্পরের সঙ্গে এরকম আচরণ করেন, এই ট্রেন লেট হওয়া বলুন বা এই যে ভিড়, এর জন্য কি তাঁরা বা তাদের পূর্বপুরুষরা কেউ দায়ী ছিলেন? ছিলেন না। তাহলে দায়ীকে? কর্তৃপক্ষ। এই যে ট্রেন বাতিল হওয়া, যথেষ্ট সংখ্যক ট্রেন না দেওয়া, বরং ট্রেন পরিষেবাকে আরও বেশি করে খারাপ করে দেওয়া, তাই তো ঘটছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু আমরা কি করছি? সাধারণ জনগণ একে অপরকে কেলাচ্ছি বা কেলানোর কথা বলছি, থ্রেট দিচ্ছি, বাপ বাপান্ত করছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা সরব নই, কারণ আমরা ভাবতেই পারছি না, ভাবার চেষ্টাই করছি না এই ট্রেন লেট হওয়ার কারণেই, ট্রেন পরিষেবা, বিভিন্ন ট্রেন বাতিল হওয়ার কারণেই এত ভিড়, এবং আসলে দায়ী কিন্তু কর্তৃপক্ষ। কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টা করছি না, তাই তো? তবে কেন এটা? এই যে আমরা ভাবি না বলে, আমরা দৃশ্যমান সামনে যাকে পাচ্ছি, যে আমার পায়ের তলায় পা তুলে দিচ্ছে বলে মনে করছি, ইচ্ছাকৃত না হওয়া সত্ত্বেও তাকেই আমি শত্রু মনে করে তার বাপ বাপান্ত করছি, এবং তিনিও ছেড়ে কথা কইছেন না। কারণ তার পায়ে পা তুলে দিলেও তিনি একইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতেন। নালন্দা, হ্যাঁ, আজকের ভিডিওর শিরোনাম নালন্দা বনাম ধালন্দা, মানে ধান্দা প্লাস নালন্দা দিয়ে আমি একটি শব্দ তৈরি করেছি, ধালন্দা এবং গিনিপিগ। তাহলে কি দাঁড়ালো? নালন্দা বনাম ধালন্দা এবং গিনিপিগ, আজকের ভিডিওর শিরোনাম। ব্যাপারটা ওই রকমই। এই যে ট্রেনে যেমন ধরুন পরস্পরকে অচেনা মানুষ একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে, বাপ বাপান্ত করছে, সেই ছবিটি আপনারা এক্ষুনি দেখতেই পেলেন, চোখ বন্ধ করলেই দেখতে পাবেন, আপনাদের চোখেও পড়ে মাঝে মধ্যেই। ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে, কি দেখতে পাচ্ছি? নালন্দাকে কেন্দ্র করে, মানে নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন, এই নিয়ে ব্যাপক তুলকালাম। কাদের মধ্যে? ওই যে হিন্দু মুসলমান বলে যারা রয়েছেন, দাবি করেন, এবং তার সঙ্গে অবশ্যই তথাকথিত অনেক সেকুলার, মার্ক্সবাদী বা বিভিন্ন দলের, রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন সমীকরণের সঙ্গে নিজেদেরকে আইডেন্টিফাই করা বিভিন্ন ব্যক্তি, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় লেগে পড়েছেন। ওই যে আমার দুটো লাইন আছে, খালি পেটগুলো ভারী অমায়িক, ভরা পেটগুলোই সাম্প্রদায়িক। ব্যাপারটা তাই। এই যে এরা যারা বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন, কে নালন্দা ধ্বংস করেছিল? হিন্দু ব্রাহ্মণ বলেও এরকম তত্ত্ব উঠে আসছে, হিন্দু ব্রাহ্মণরা নাকি নালন্দাকে ধ্বংস করেছিল। আর
ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, যেটা মহামনবিদ বখতিয়ার খিলজি 1193 খ্রিস্টাব্দে, এটা তো ইতিহাসেই রয়েছে। সেই নিয়েও আবার অনেক রকম মতভেদ মতামত উঠে আসছে, তাই তো। তো তার ফলে কি দাঁড়াচ্ছে বলুন তো, হিন্দুরা মানে যারা নিজেদের হিন্দু মানে হিন্দুত্ববাদী হিন্দু বলে মনে করেন, গভীরে কেউই যান না, তারা মনে এমনটাই বলতে চাইছেন যে হিন্দু মানে হলো সাদা, পুরোটাই সাদা। মানে এরা জগৎটাকে মানে নিজেদেরকে সাদা কালোর বাইরে যে গ্রে এরিয়া একটা আছে, ধূসর এরিয়া আছে, এরা ভাবতেই চায় না। একই রকমভাবে ইসলাম ধর্মাবলম্বী কিছু মানুষ যারা এই কাজিয়ায় মেতেছেন, তারাও অবশ্যই কারো খালি পেট নয়। তারাও আবার বলছেন যে হিন্দু মানেই কালো, মুসলমান মানেই সাদা। আর এরা বলছেন মুসলমান মানেই কালো, হিন্দু মানেই সাদা। কিন্তু প্রবলেমটা কি বলুন তো, নালন্দা কিন্তু কোনো হিন্দু নির্মাণ ছিল না। বিশ্ববিদ্যালয় অবশ্যই পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়, এবং অবশ্যই সঙ্গে একটি বৌদ্ধ মঠ, বৌদ্ধ বিহার, যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা শ্রমণরা থাকতেন। হিউয়েন সাং তার বর্ণনায়, ভারত ভ্রমণের বর্ণনায়, এই মঠের সম্পর্কে এবং এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে গেছেন। কতজন, যাই হোক, সে আলোচনা, বিস্তারিত আলোচনা এখানে করব না, ভিডিও দীর্ঘ হয়ে যাবে, দরকারও নেই। কারণ আপনারা ইতিমধ্যেই নালন্দার ইতিহাস অনেকেই জেনে ফেলেছেন, এবং আরও অনেক একটু বেশি করেই জেনে ফেলেছেন। মানে যা ঘটেনি আদৌ সেটাও জেনে ফেলেছেন, এবং যা ঘটা উচিত ছিল, ঘটলে আরও ভালো হতো, তেমনটাও তারা জেনে ফেলেছেন। তো যাই হোক, কিন্তু এই যে নালন্দা বৌদ্ধ বিহার ছিল, তো এই বিষয়ে বৌদ্ধদের কি কোনো মন্তব্য পাওয়া যাচ্ছে ফেসবুকে? আমি তো দেখিনি, জানি না। তারা তো যে কজন আছেন আমাদের দেশে এখন, তাদের সংখ্যা অত্যন্ত কম, সংখ্যালঘু বললেও যেন কম বলা হয় আর কি। তো তারা তো এইসব ব্যাপারে তাদের আমি দেখিনি ফেসবুকে অন্তত। তো থাকলেও তারা এই তাদের যে বৌদ্ধ বিহার কারা ধ্বংস করেছিল, কেন ধ্বংস করেছিল, এই অত্যাচারীর কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও, ইতিহাস থেকে মুছে দাও এইসব পাপিষ্ঠকে, এইরকম ধরনের কোনো আওয়াজ তারা তুলেছেন কি না আমার জানা নেই। তাহলে কি দাঁড়াচ্ছে, এই তথাকথিত বিরাট হিন্দুদের প্রতিক্রিয়া দেখে আমার মনে হচ্ছে, কি মনে হচ্ছে বলুন তো, ওই যে যার বিয়ে তার মন নেই, পাড়াপড়শির ঘুম নেই, এরকম একটা ব্যাপার হয়েছে। যাই হোক, তো তাহলে এই যে নালন্দা নিয়ে যারা এত হইচই করছেন, বিশেষ করে এখন আপনারা জানেন নালন্দা ইউনিভার্সিটিকে নবকলেবরে ফিরিয়ে আনা হয়েছে। কেন ফিরিয়ে আনা হয়েছে সে বিষয়ে আমি যাচ্ছি শেষ অংশে। এতদিন ফিরিয়ে আনা হলো না, হঠাৎ এখন কেন, কি উদ্দেশ্য রয়েছে তার পেছনে, আসবো অবশ্যই। কিন্তু তার আগে আমরা একটু দেখে নিই যে এই যারা নালন্দা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এরকম একটা কাজিয়ায় মেতেছেন, তাদের বাপ ঠাকুরদারা দূর দূরান্ত থেকে যদি আমরা দেখতে যাই, পিছিয়ে যাই, দূর থেকে আরও দূরে 100 বছর, 200 বছর, 300 বছর করে করে যদি আমরা যাই, তারা কি এমনটা কোনো তথ্য পাবেন যে তাদের বাবা কাকারা নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসে কোনো ভূমিকা গ্রহণ করেছিলেন, তরবারি চালিয়েছিলেন, বা পাথর ছুঁড়েছিলেন, বা বৌদ্ধ ভিক্ষু হত্যা করেছিলেন? এরকম কি তাদের পাওয়া যাবে? তাদের বাবা কাকা ঠাকুরদা, তার ঠাকুরদা, তার প্রপিতামহ খুঁজলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তবু তারা কেন এরকম করে পরস্পরকে, অচেনা ব্যক্তি, কেউ কাউকে চেনেন না, এরকম বিষোদ্গার করে চলেছেন, কমেন্ট বক্সে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন? এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, ওই ট্রেনের মতো আর কি। ট্রেনের যাত্রীরা যেমন করে আসল কারণ বা কর্তৃপক্ষকে খোঁজার চেষ্টা না করে পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করে, ঠিক তেমনই আসলে কি বলুন তো, আমরা হলাম গিনিপিগ, মানে সোনার শুয়োর। হ্যাঁ, শুয়োর কথাটা, পিগ কথাটা শুনতে খারাপ লাগে, তো তাই ওরা বাবা বাছা করে আমাদেরকে সোনা শুয়োর বলে। গিনিপিগ মানে, গিনি মানে সোনা, আপনারা তো জানেন সোনার ব্যাপার ট্যাপার আছে গিনির সঙ্গে, তাই সোনা পিগ মানে সোনা শুয়োর। এবং তাদেরকে কি কাজে লাগানো হয় ল্যাবরেটরিতে, এবং আর্থসামাজিক ল্যাবরেটরিতে, সেটা
নিশ্চয়ই আমরা এখন এই নতুন বিশ্ব ব্যবস্থায় হাড়ে হাড়ে টের পাচ্ছি, তাই নয় কি? টের পাচ্ছি তো, তাই তো। এবার আসুন একটু দেখে নেওয়া যাক ব্যাপারটা কি হয়েছিল এবং কেন এত বিবাদ, কেন এত বিসংবাদ। ইতিহাস নিয়ে তো আপনারা অনেক চর্চা করেন। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন কুমারগুপ্ত 427 খ্রিস্টাব্দে এইরকম সময় আর কি নালন্দা বিশ্ববিদ্যালয়ের সূচনা করেন বা প্রতিষ্ঠা করেন, তাই তো? আচ্ছা, বিশ্বের প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি বলা যেতে পারে। বিশাল এলাকা নিয়ে, তার মাপ, তার আয়তন, তার স্কোয়ার ফুট আমি এখানে আলোচনা করছি না, অপ্রাসঙ্গিক বলে মনে হয় এই ভিডিওতে, আপনারা জানেন। তারপরে কি হলো? তারপরে মোটামুটিভাবে 455 থেকে 470 খ্রিস্টাব্দের মধ্যে হুন আক্রমণ হলো মিহিরগুলের নেতৃত্বে। আপনারা জানেন হুন একটি দুর্ধর্ষ ট্রাইব ছিল, যারা ভারতবর্ষ শুধু নয়, মধ্য এশিয়ার বিভিন্ন জায়গায় তারা দাপিয়ে বেরিয়েছে এক সময়, এবং তাদের আক্রমণের মুখে পড়ল নালন্দা বিশ্ববিদ্যালয়। বেশ, তারপরেও তারা বিশ্ববিদ্যালয়ে আঘাত সামলে উঠতে পেরেছিল, কারণ তখন তো সে বেশ তাজা ছিল, মানে বেশি দিন প্রতিষ্ঠিত হয়নি আর কি, তাই তো। আর সেরকম রকমের ধ্বংসলীলা চালানো সম্ভব হয়নি বা চালানো হয়নি সেই সময়। মিহিরগুল বেরিয়ে গেলেন সেখান থেকে, তিনি এখানে রাজত্ব করতে আসেননি, লুটপাট করতে এসেছিলেন। তারপরে কি হলো? তারপরে দেখা যাচ্ছে 7ম শতাব্দীতে আমাদের বাঙালি এক রাজা, কি রাজবংশ বলা হয়, তার মানে পুরো নামটা আমার মনে পড়ছে না। তো তিনি হর্ষবর্ধনের সঙ্গে তার বৈরিতা তৈরি হয়েছিল বলা হয়, এবং সেই সময় এই শত্রুতার কারণে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ করেন প্রতিশোধ নেওয়ার জন্য, এমন ইতিহাসও বলা হচ্ছে আর কি। তো তিনি সেই সময়ে বলা হচ্ছে যে তারপরেও হর্ষবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলেন, অসুবিধে হয়নি, কারণ সেই আক্রমণটা নাকি লিথাল বা মারাত্মক রকমের হয়নি আর কি, অল্পের উপর দিয়ে হয়েছিল। এটা হলো দ্বিতীয় আক্রমণ। তৃতীয় আক্রমণটা কখন? তৃতীয় আক্রমণ হচ্ছে ওই যে 1190-এর দশকে, ধরে রাখুন ওই রকম 1193 খ্রিস্টাব্দে, যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ করেন। কেন আক্রমণ করেন এ নিয়ে বিভিন্ন রকমের মতামত আছে। একটা কারণ বলা হয় যে তিনি নাকি কোরআন খুঁজতে চেয়েছিলেন সেখানে, কোরআন সংগ্রহে কোরআন আছে কি না, কারণ এত ভালো লাইব্রেরি সেখানে। সেই সময়ে নাকি 90 লাখ বা 9 মিলিয়ন বলা হয়, 9 মিলিয়ন বই সেখানে ছিল। তো দেশ বিদেশের অমূল্য সব রত্ন ভাণ্ডার সেখানে ছিল, পাণ্ডুলিপি ছিল, বৌদ্ধশাস্ত্র তো ছিলই, তাই তো। আয়ুর্বেদ থেকে শুরু করে শল্য চিকিৎসা, চরক সুশ্রুত থেকে শুরু করে, বেদ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের অগাধ রত্ন ভাণ্ডার সেখানে ছিল, পুঁথি আকারে, পুস্তক আকারে, ম্যানুস্ক্রিপ্ট আকারে, তাই তো। কিন্তু কোরআনকে নাকি তিনি সেখানে দেখতে পাননি, এতে তিনি নাকি রেগে যান বলা হয়। তো যদিও এগুলো কোনো কারণ নয়, একটু গভীরে গেলেই বুঝতে পারবেন। এবং তারপরে তিনি নাকি রেগে গিয়ে লাইব্রেরিতে আগুন লাগিয়ে দেন এবং বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেন, যে এত অমূল্য একটা বই, মানে কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠতম শাস্ত্র, সেটা কেন এখানে নেই? এটা তো রীতিমতো অপমানজনক ব্যাপার, এটা তো মেনে নেওয়া যায় না। তো এরকমভাবে তিনি মানে বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেন, বৌদ্ধ ভিক্ষুদের, শ্রমণদের, অধ্যাপকদের, এবং বইপত্রে আগুন লাগিয়ে দেন লাইব্রেরিতে। এবং গল্পটা মানে যেটা আমরা শুনতে পাই, এত বড় আগুন নাকি সেটা ছিল, যেটা নিয়ে আমরা এরকম হিন্দুত্ববাদীরা খুব দুঃখ প্রকাশ করেন আর কি, বিশেষ করে যে আহারে এত অমূল্য বইপত্র 3 মাস ধরে আগুন জ্বলেছিল, এমনটা বলা হয়, তাই তো। বেশ, তো এই আক্রমণের বর্ণনা এবং সেটা মিনহাজ উদ্দিন সিরাজের লেখাতে রয়েছে, আপনারা জানেন। তো তিনি সেই সময় ঐতিহাসিক হিসেবে সফর সঙ্গীও ছিলেন বটে, তো হিসেবে তিনি সেগুলো নথিবদ্ধ করেছেন।
তো ইখতিয়ার উদ্দিন, এখন যেটা প্রশ্ন হচ্ছে যে তারপরে কি হলো, বলা হয় এটা নাকি ফেটাল ব্লো ছিল, মানে এর পরে নাকি নালন্দা বিশ্ববিদ্যালয় আর মাথা তুলে নাকি দাঁড়াতে পারেনি। এত বড় আক্রমণ, বিনাশযোগ্য, তারপরেই নাকি শেষ হয়ে যায়, অর্থাৎ 1190-এর দশকে। আর 1206 খ্রিস্টাব্দ নাগাদ আপনারা জানেন বখতিয়ার খিলজিকে হত্যা করা হয়, তিনিও অনন্তের পথে যাত্রা শুরু করেন। কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে উল্লেখ আছে যে তারপরেও নালন্দা বিশ্ববিদ্যালয় মানে মোটামুটি 200 বছর নাকি টিকে ছিল, অর্থাৎ 1400 খ্রিস্টাব্দ নাগাদ নালন্দাকে অ্যাব্যান্ডন মানে তাকে পরিত্যক্ত হিসেবে মানে মানে তার প্রয়োজন ফুরিয়ে যায় বলে বলা হয়েছে, এবং তার আর ব্যবহার হতো না। তো তারপরে তাহলে এই যে 200 বছরের কাছাকাছি সময়, প্রায় 200 বছর যদি আমরা নাও ধরি, 100 বছর, এটা তো কম সময় নয়, তো তারপরেও তো নালন্দা টিকে ছিল বলা হচ্ছে। তাহলে সেই ইতিহাসটা কোথায়? সে সম্পর্কে কি কোনো নির্দিষ্ট তথ্য আছে, গবেষণা আছে? এটা আমার প্রশ্ন, কৌতূহল। এবং এই কারণেই, যেহেতু এর পরেও নালন্দা বিশ্ববিদ্যালয় নাকি টিকে ছিল কোনো কোনো ঐতিহাসিকের মতে, একেবারে শেষ হয়ে, স্বাভাবিক, একটা এত বড় বিশ্ববিদ্যালয় আগুন লাগিয়ে পুড়িয়ে দিল, তো মানুষজন কি সেটাকে আবার গড়ে তোলার চেষ্টা করবে না? করাটাই তো স্বাভাবিক, তাই নয় কি? চেষ্টা তো করারই কথা। তো যাই হোক, তো তারপরে বলা হয় যে এই জন্যই এই মতামতগুলো উঠে আসছে বিভিন্ন রকমের, যে যে এই আক্রমণের পরেও, বখতিয়ার খিলজির আক্রমণের পরেও নালন্দা বিশ্ববিদ্যালয় টিকে ছিল, এবং তারপরে আরও বিভিন্ন রকম হিন্দুরাই অত্যাচার করে, এবং বিভিন্ন রকমের ভার্সন, মতামত, এগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং তার ফলে নাকি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়। এরকম একটা বিভিন্ন রকমের ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, বিভিন্ন রকমের যে তত্ত্বগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং বলাই বাহুল্য, ওই ঘোলা জলে মাছ ধরার আনন্দ উপভোগ করছেন কর্তৃপক্ষ, যারা হঠাৎ করে এতদিন বাদে যেমন করে রাম মন্দির তৈরি করলেন, এবং তেমন যে উদ্দেশ্যে তৈরি করলেন, ঠিক সেই উদ্দেশ্যেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে আনলেন। যদিও শিলভদ্র মানে আর্যভট্ট এক সময়কার অধ্যক্ষ, সেই সময় যখন হিউয়েন সাং ছিলেন, সেই সময় আর্যভট্ট অধ্যক্ষ ছিলেন, প্রধান ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের। তো তাকে ফিরিয়ে আনা বা ধর্মপালাকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই এখানে, কারণ অতীতকে রিক্রিয়েট করা যায় না, আপনারা জানেন, পাস্ট ক্যানট বি রিক্রিয়েটেড। আমরা অতীত থেকে বরং শিক্ষা নিতে পারি, ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি, কিন্তু আমরা সেটা করি না। আমরা মানে করি না বলেই, অতীত থেকে শিক্ষাটা নেই না বলেই, ইতিহাস থেকে শিক্ষাটা নেই না বলেই ওরা বারবার করে শোষক শ্রেণী আমাদেরকে বারবার করে মুরগি বানায়। কারণ আমরা জানি না, বুঝি না যে পাস্ট ক্যানট বি রিক্রিয়েটেড, উই ক্যান লার্ন ফ্রম লেসন্স ফ্রম দ্য পাস্ট, দ্যাটস অল। তাই তো? তো যাই হোক, এবারে আসছি, দেখুন যে জায়গাটা, এই যে তর্কটা চলছে, এটা কেন, কি দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে? আমাদের রুটি এই মুহূর্তে চরম বেকারত্ব, পরীক্ষাগুলো হচ্ছে না, ইউজিসি নেট হচ্ছে না, বাতিল হয়ে গেল, সিএসআইআর পরীক্ষা হওয়ার আগেই পোস্টপন করা হলো, তাই তো? তো এই যে চরম একটা অচলাবস্থা চলেছে, নতুন বিশ্ব ব্যবস্থাকে কায়েম করবার লক্ষ্যে, গ্রেট রিসেটকে কায়েম করবার লক্ষ্যে, তো সেইগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা কবর খুঁড়ছি আর কি, কবর খুঁড়ে বোঝার চেষ্টা করছি কে আমাদের বাবা 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 তার বাবা এরকম কিছু, তার খুড়তুতো ভাই, তার বাড়িকে কে ধ্বংস করেছিল, তাই তো? আসুন একটু গভীরে যাই। আচ্ছা, এই যে অত্যাচার, হিন্দুরা বলছেন যে মুসলমানরাই অত্যাচারী, এবং তারাই ভারতবর্ষে এসে প্রচুর ধ্বংসলীলা চালিয়েছেন, এবং তারাই তার মধ্যে একটি হলো নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা। এছাড়াও এরকম অনেক মন্দির ভেঙে মসজিদ করেছেন, ইত্যাদি ইত্যাদি করেছেন। অনস্বীকার্য, সেটা করেছেনই তারা, বেশ সবটা না হলেও কিছু করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হিন্দুদের
যে বিষয়টা, তারা কি জানেন, তারা কি এটা অস্বীকার করেন যে ইসলাম শাসন আসার আগেই বৌদ্ধদের ওপর হিন্দুরা অত্যাচার করেছিল, হিন্দু রাজারা অত্যাচার করেছিল, পুষ্যমিত্র শুঙ্গ বৌদ্ধদের ওপর অত্যাচার করেছিল, সে বহু নজির আছে। রাজতরঙ্গিনীতেও জালাউকা বলে একজনের উল্লেখ আছে, যিনি শৈব ধর্মাবলম্বী ছিলেন এবং যিনি বহু বৌদ্ধ স্তূপ ধ্বংস করেছিলেন, তাই তো। তো এই পুষ্যমিত্র শুঙ্গ যেমন বৌদ্ধ ধর্মকে, বৌদ্ধদের বিরুদ্ধে খড়গহস্ত ছিলেন, তেমন আবার অজাতশত্রু থেকে শুরু করে অশোক, পরিবর্তিত অশোক আর কি, যিনি কালাশোক বা চণ্ডাশোক নন, যিনি কলিঙ্গ যুদ্ধের পরে যার মধ্যে মানসিক পরিবর্তন এসেছিল বলে ইতিহাসের যে একটা বর্ণনা রয়েছে, মানে বৌদ্ধ শাস্ত্রেও সেটা রয়েছে অবশ্যই। এই শাস্ত্রগুলো থেকেই তো অনেক ইতিহাস আমরা পেয়েছি, সংকলিত করেছে, তাই তো। তো সেই তাঁরা ছিলেন পৃষ্ঠপোষক। তেমনই অনেক হিন্দু রাজা বৌদ্ধদের উপর অত্যাচার করেছিলেন, তাই নয় কি? এই যেমন ধরুন শশাঙ্ক সম্পর্কেও বলা হয় তিনি বৌদ্ধদের উপর নিপীড়ন করেছিলেন এবং বোধিবৃক্ষ, যেটা আদি বোধিবৃক্ষ বোধগয়াতে, যেখানে যার সঙ্গে বুদ্ধদেবের বোধি লাভের যোগাযোগ আছে, সম্পর্ক আছে, সেই বোধিবৃক্ষটি তিনি ছেদন করেছিলেন, এমনও ইতিহাসে বলা হয়। যদিও পরবর্তীকালে রমেশচন্দ্র মজুমদার সেটা নিয়ে তার ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু এটা নিয়ে তো কোনো প্রমাণ নেই। ভিন্ন মত আপনি রাখতেই পারেন। তিনি বলেছেন যে যেহেতু ওটা 600 খ্রিস্টাব্দে নাকি শশাঙ্ক সেই বোধিবৃক্ষ ছেদন করেছিলেন, আর এটা নাকি 500 বছর পরে 1100 খ্রিস্টাব্দে নাগাদ নাকি একজন বৌদ্ধ শাস্ত্রকার সেটার উল্লেখ করছেন। তো এখানে রমেশচন্দ্র মজুমদার সন্দেহ প্রকাশ করেছেন যে 500 বছর পরে যখন এটা উল্লেখ হচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো রকম একটা গণ্ডগোল আছে। আবার আরেক ঐতিহাসিক রাধা গোবিন্দ তিনি আবার মনে করছেন যে না না না, এমনটা নয়, যে নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল এবং উনি বলছেন বলেই যে সেটা শশাঙ্কের বিরুদ্ধে তার কোনো বিদ্বেষ ছিল, এই কারণে তিনি বলছেন, এমন নয়, তাই তো। শুধু তাই নয়, শশাঙ্কের আগেও এই বোধিবৃক্ষ ছেদনের আমরা ইতিহাস পাই, সেটা পুষ্যমিত্র শুঙ্গের বিরুদ্ধেই অভিযোগ আছে, তিনি আদি বোধিবৃক্ষ ছেদন করেছিলেন। কিন্তু তারও আগে নাকি তিসারক্কা, অশোকের রানী মানে স্ত্রী, অশোক তখনও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি, সেই সময়ের কথা, তিনি নাকি প্রথমে এই বোধিবৃক্ষ ছেদনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, ভাবতে পারেন, তাই তো। কিন্তু এই যে এত এত মতামত, শশাঙ্ক ছেদন করেছিলেন কি না, তো এগুলো নিয়ে যদি এখন আপনি পড়েন, তাহলে শশাঙ্ক হিন্দু রাজা ছিল, অনেক হিন্দুত্ববাদীদের প্রতীক শশাঙ্ক। এইবার মানে আপনারা তাহলে কোথায় যাবেন? তাহলে বৌদ্ধদের ওপর হিন্দুরা অত্যাচার করেছিল, তার প্রমাণ হচ্ছে শশাঙ্ক, তাই নয় কি? আর হিন্দুরা কি সব অহিংস ছিল? মানে ইসলাম ধর্মাবলম্বী খুব সহিংস, আর হিন্দু রাজা মানেই অত্যাচারী নয়, তারা সবাই গান্ধীবাদী ছিলেন, এমনটা কি বলা যায়? বলা তো যায় না। সভ্যতার জন্মলগ্ন থেকেই অরণ্যচারী মানুষ হতো, ট্রাইবদের মধ্যে সংঘর্ষ হতো, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা, আগ্রাসন করা, অন্যের জমি দখল করা, অন্যের দেশ দখল করা, এগুলো তো নতুন কিছু নয়, আগে থেকেই আবহমান কাল ধরে চলেছে, তাই নয় কি? তবে হিন্দু রাজারাও তো পরস্পরের সঙ্গে লড়াই করেছে। এই যে মোহাম্মদ ঘুরি যাকে পরাজিত করেছিলেন পৃথ্বীরাজ চৌহান তরাইনের দ্বিতীয় যুদ্ধে 1192 খ্রিস্টাব্দে, সেই পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে জয়চন্দ্রের সম্পর্কে কি ভালো ছিল? তাই তো, তিনি তো জয়চন্দ্রের চরম শত্রু ছিলেন এবং পৃথ্বীরাজ চৌহানের সর্বনাশ ডেকে এনেছিলেন, তাই নয় কি? এবং স্বপ্ন দেখতেন পৃথ্বীরাজ চৌহানকে ধ্বংস করার। তো তাহলে এই হিন্দু রাজাদের মধ্যে পরস্পরের প্রতি আগ্রাসন কি নতুন কিছু ছিল? মানে আপনারা সেটা জানেন না? জানেন তো, তাই তো। তখন কি রক্তারক্তি হতো না? হতো তো। তো এই যে শশাঙ্ক, হর্ষবর্ধন কোনো যে বিরুদ্ধে শশাঙ্ক খড়গহস্ত ছিলেন, তাই তো। এবং সেই ক্ষেত্রে আমরা জানি যে রাজ্যবর্ধনকে চলে যেতে হয়েছিল, মরতে হয়েছিল, এবং তার স্ত্রীকেও মরতে হয়েছিল, তাই তো। তাহলে এই যে
শশাঙ্কও হিন্দু ছিলেন, রাজ্যবর্ধনও তো হিন্দু ছিলেন। মানে এখন যদি মনে করেন যে না, তারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন হর্ষবর্ধনের মতো, তাহলে কি দাঁড়ালো? হিন্দু বৌদ্ধ সংঘাত হয়ে গেল তো। তাহলে কোথায় কি বলবেন এখন বলুন আপনি তাহলে? কারণ হর্ষবর্ধন তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক ছিলেন এক সময়, তাই তো? তিনি নালন্দাকে আবার সাজিয়ে তৈরি করেছিলেন, ইতিহাস তো তেমনই বলছে। আচ্ছা, এবারে আসুন অন্য একটি ক্ষেত্রে। হিন্দুরা হিন্দুদের ওপর অত্যাচার করেনি যারা মনে করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষই শুধু হিন্দুদের ওপর অত্যাচার করেছে, বাইরে থেকে এসে মুসলমান শাসকেরা অত্যাচার করেছেন। মামুদের মতো, নাদির শাহর মতো লোকজন, তরমুল রঙের মতোই লোকজন শুধু হিন্দুদের ওপর অত্যাচার করেছেন, ব্যাপারটা তো ঠিক নয়। অমৃতসরপত্র প্রথম খণ্ডে আমি আর একটি ইতিহাসের কথা যদুনাথ সরকারের আলোচনা প্রসঙ্গে তুলে ধরেছি। সেটা কি আপনারা অনেকেই পড়েছেন। ওই যে ঈশ্বরী সিং, রাজস্থানের রাজা। আপনারা তো জানেন একসময় এই মারাঠারা, যাদেরকে বর্গী বলে আমরা জানতাম আর কি, এবং আমাদের গ্রাম বাংলাতেও এরকম প্রবচন তৈরি হয়ে গেছে, আপনারা জানেন, কবিতা ছড়া, তাই তো। ছেলে ঘুমোলো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। কি ওই যে মারাঠারা গোটা দেশে তাদের শক্তিশালী বাহিনী নিয়ে তারা চৌথ এবং স্বদেশমুখী বলে দুটো জোর জবরদস্তি কর আদায় করতে বেরোতো তাই তো। হ্যাঁ, কেন? লুণ্ঠন আসলে সেটা মারাঠাদের লুণ্ঠন, বর্গীদের লুণ্ঠন ছিল। তো তারা কাদের বিরুদ্ধে করতো? তারা কি ইসলামিক রাষ্ট্রগুলোতে লুণ্ঠন করতে যেত না, তারা হিন্দুদেরই লুট করত। এবং এই লুণ্ঠনের ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে রাজস্থানের রাজা, যিনি এই 10 বছর ধরে, প্রায় 11 বছর ধরে বর্গী আক্রমণ, মারাঠা আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে, লজ্জায় অপমানে পরাজিত হয়ে 1950-এর সম্ভবত 1750-এর জানুয়ারি মাসে, 10ই জানুয়ারি সম্ভবত, তিনি আত্মহত্যা করেন। আগে হ্যাঁ, বিষ খেয়ে আত্মহত্যা করেন রাজস্থানের রাজা ঈশ্বরী সিং। এর বর্গী হানাদারদের অত্যাচারে তারাও হিন্দু ছিলেন, এবং রাজস্থানের রাজা ঈশ্বরী সিংও কিন্তু হিন্দুই ছিলেন। এবং তার রানী এবং তার অন্দরমহলের রানীরা অপমানের হাত থেকে, অসম্মানের হাত থেকে বাঁচতে জহরব্রত অবলম্বন করেন। না, ইসলামী শাসকের হাত থেকে বাঁচার জন্য নয়, আলাউদ্দিন খিলজিদের মতো অত্যাচারী ইসলাম ধর্মাবলম্বী শাসকদের হাত থেকে বাঁচার জন্য নয়। হোলকার বলে এক সেই সময়কার মারাঠি শাসক এবং সেনাপতি, সর্বশক্তিমান সেই সময়কার, তার অসম্মান অত্যাচার থেকে বাঁচবার জন্য রাজস্থানের সেই নারীরা, ঈশ্বরী সিংয়ের সেই অন্দরমহলের নারীরা, তারা জহরব্রতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। হ্যাঁ, তখন জয়পুরে 5000 সেনা, মারাঠি সেনা, বর্গী হানাদার, তারা আবার এসেছে টাকা পয়সা লুট করতে, রাজস্ব নেওয়ার জন্য, ভাণ্ডার লুট করবার জন্য। যখনই প্রজারা জানতে পারল যে তাদের রাজা ঈশ্বরী সিং আত্মহত্যা করেছেন, তারা রাজপথে বেরিয়ে এলেন, হিংস্র হয়ে উঠলেন। তাঁদেরও তো সহ্যের সীমা অতিক্রম করেছিল, তাই নয় কি? দিনের পর দিন এই মারাঠা হানাদাররা বারবার করে আসছে, আর আমাদের দেশকে, আমাদের তছনছ করে দিয়ে চলে যাচ্ছে, সব লুটে পুটে নিয়ে চলে যাচ্ছে। তারা হিংস্র হয়ে উঠলেন, দাঙ্গা তৈরি হলো, এক অভূতপূর্ব দাঙ্গা, যিনি ঐতিহাসিক যদুনাথ সরকার সবই মানে বিস্তৃত বিবরণ দিয়েছেন। আমি সেটা উল্লেখও করেছি অমৃতসরপত্র প্রথম খণ্ডে। সেখানে এই জনগণ, প্রজারা, তারা রাজার আত্মহত্যা করেছে এই খবর জানতে পেরে তারা ক্ষিপ্ত হয়ে রাজপথেই যাকে পেল মারাঠি বর্গীদের 300 মারাঠা বর্গীকে, হানাদারকে তারা হত্যা করে, নৃশংসভাবে পিটিয়ে কুপিয়ে হত্যা করে। হিন্দুর বিরুদ্ধে হিন্দু, বর্গীরা পালিয়ে যেতে বাধ্য হয়। সেই ঈশ্বরী সিংয়ের স্মরণে কিন্তু সেখানে স্থাপত্য আছে রাজস্থানে। তাহলে কি দাঁড়াচ্ছে? হিন্দুরা হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার করেনি? কত উদাহরণ চাই, করেছে।
এটা সমগ্র বিশ্বেই আছে। রাজত্ব, নিজের রাজত্ব বিস্তার, রাজ্য বিস্তার, আধিপত্য, দখল, তাই তো? তাই একটু সংযত হন। হিন্দুরা হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার করেছে, অমানসিক অত্যাচার করেছে। আমরা যেহেতু হিন্দু বলে আমরা চেপে চাই, তাই তো? মোহমুক্ত হন, ইতিহাসটা বুঝুন, বিশ্লেষণ করুন, শিক্ষা নেন, তবেই এগিয়ে যেতে পারবেন, সঠিক আলোর সন্ধান পাবেন। আর হিন্দুরা বৌদ্ধদের উপর অত্যাচার করেনি, ইতিহাস খুঁজে দেখুন। এখানে এত বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। বৌদ্ধ শাস্ত্রগুলো ঘাঁটুন, দেখুন, সমসাময়িক যারা লেখালেখি করেছেন তাদেরকে জানুন, পড়ুন, বা পরবর্তীকালেও যারা লেখালেখি করেছেন তাদের সেগুলো পড়ুন, অনেক কিছু জানতে পারবেন। আর বৌদ্ধ ধর্ম তো হিন্দু ধর্মকে পদাঘাত করে, শব্দটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে গেল, সেখান থেকেই তো বেরিয়ে এসেছিল। অত্যাচার, তথাকথিত ব্রাহ্মণদের বাড়াবাড়ি, যাগ যজ্ঞ থেকে শুরু করে এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, জাতপাতের ব্যাপারটা এতটাই উগ্র হয়ে গিয়েছিল যে সেখান থেকেই তো বৌদ্ধ ধর্ম, বুদ্ধের আবির্ভাব ঘটল মানুষকে আলো দেখানোর জন্য, তাই না? তাই তো? আপনারা বলবেন সনাতন ধর্মাবলম্বী কোথায়? শূদ্রদের তো আসলে কর্মভিত্তিক বিন্যাস ছিল, ওটা জন্মভিত্তিক ছিল না। তা জন্মভিত্তিক হয়ে গেল কেন বলুন দেখি? আর এই যে তত্ত্বগুলো, যে ওই যে বক্ষ থেকে, বাহু থেকে ক্ষত্রিয়, তাই তো, উরু থেকে বৈশ্য, আর ব্রাহ্মণ কোথা থেকে তো আপনারা জানেন, একদম টপমোস্ট এলাকা আগে, হ্যাঁ। আর কি? পা থেকে শূদ্র। তো কেন এটা বলা হলো কেন? কি ব্যাখ্যা দেবেন? কে এই যে তত্ত্বকথা কিভাবে শূদ্রের জন্ম হলো, যারা উচ্চ বর্ণের, 3 বর্ণের সেবা করবে বলে বলা হচ্ছে, তো এটা কি ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই তত্ত্বের জন্ম দিয়েছিল, না আমরাই এই তত্ত্বের জন্ম দিয়েছিলাম? প্রশ্ন করবেন না? করবেন তো। আর সেটার সুযোগ কি লোকে নেবে না? আপনজনের সুযোগ নেয়, আর বহিরাগতরা সুযোগ নেবে না। আচ্ছা বলুন তো, বখতিয়ার খিলজি 12,000 অশ্বারোহী নিয়ে আমাদের দেশে প্রবেশ করেছিলেন, মাত্র 12,000। তো নালন্দা আক্রমণের সময় ধরলাম ওই 12,000ই ছিল, ধরলাম ম্যাক্সিমাম। এর মধ্যে তো কমে যাওয়ার কথা, কারণ তাকে তো অনেক যুদ্ধ সংঘাত করে তো এগোতে হয়েছে। ধরলাম 12,000ই ছিল। তো নালন্দা যখন বিশ্ববিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন, পৃষ্ঠপোষক ছিলেন মহিপাল, তাই তো? এছাড়াও আরও অনেক মানুষ ছিলেন। ভারতবর্ষের লোক সংখ্যা তখন তো, ভারতবর্ষ মরুভূমি ছিল না, এই 12,000-এর চাইতে অনেক বেশি ছিল। তো তাহলে তারা প্রতিরোধ করলো না কেন? আমরা রক্ষা কেন করতে পারলাম না? আমরা বারবার করে বহিরাগত হলুন বা অন্যদের শত্রুদের দোষ দিই, গালিগালাজ করি, আমরা নিজেরাই তো রক্ষা করতে পারি না আমাদের গৌরবময় কিছুকে। পারি কি? সেটা আমাদের অক্ষমতা, তাই নয় কি? তো আমাদের এই অক্ষমতাকে ঢাকার জন্য বারবার করে আমরা যেটা করি, তাতে করে কি করি? আমরা আরও বেশি করে বিপদ ডেকে আনে। এবং শাসকদের বর্তমানে আমরা যেটা করছি, আমাদের বাবা ঠাকুরদারা কেউই নালন্দা ধ্বংসের সঙ্গে যুক্ত ছিলেন না, খুঁজে পাওয়া যাবে না, অন্তত প্রমাণ তো নেই। অথচ আমরা দেখুন, শাসকদের ফাঁদে পা দিয়ে আমরা কিন্তু ট্রেনের যাত্রীদের মতো পরস্পরের সঙ্গে কোন্দল করে চলেছি, তাই নয় কি? চলেছি। আবার দেখুন, মুসলমান যারা রয়েছেন, ইসলাম ধর্মাবলম্বী, তারা আবার মনে করছেন মুসলমানরা মানে কালো, মানে শান্তির প্রতীক। তারা গোটা বিশ্বে তারা শান্তির পতাকা নিয়ে ছুটে বেরিয়েছেন, আর শান্তির বাণী প্রচার করতে করতে তারা বিশ্বকে জয় করেছেন। বাস্তব কি তাই? তারা রক্তপাত ঘটাননি। রক্তপাত ছাড়া সাম্রাজ্য গঠন করা যায়? এই বর্তমানে যে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে জায়নিস্ট শক্তির নেতৃত্বে, সেখানে কি রক্তপাত নেই? এখানে আছে, কিন্তু ওই যে চোখে দেখা যায় না, নীরব, সাইলেন্ট কিলিং। জানেন তো, ইউরোপেই 30 লক্ষ মানুষ ইতিমধ্যেই এক্সেস ডেথ হয়েছে, মানে মারা গেছে এই ভৌভবের লীলায়, করোনামৃতের লীলায়, ইউরোপেই। আর আমাদের দেশে তো প্রতিদিন হার্ট অ্যাটাক থেকে শুরু করে, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে আরও অনেক অজস্র পার্শ্ব প্রতিক্রিয়ায় শত শত মানুষ প্রতিদিন ঝরে যাচ্ছেন। সে হিসেবটা আছে। তাহলে এগুলো কি রক্তপাত নয়? এগুলোও রক্তপাত, অর্থাৎ মৃত্যু, হত্যা করেই আধিপত্য করতে হয়। হত্যা ছাড়া আধিপত্য হয় না।
প্রকৃতিও তাই সে কথাই বলে, মহাকাল সে কথাই বলে। আর তাই এখন যে নতুন বিশ্ব ব্যবস্থার আধিপত্য আমাদের ওপর স্থাপিত হচ্ছে, সেখানেও কিন্তু এই হত্যাই হচ্ছে, কৌশলে হচ্ছে, সিরিঞ্জ দিয়ে হচ্ছে, তরবারি দিয়ে নয়, কামান দিয়ে নয়, সিরিঞ্জ দিয়ে হচ্ছে, যাকে আমরা বলছি ডিপপুলেশন প্রোগ্রাম। তাই তো ইউজলেস খাদকদেরকে সরিয়ে দেওয়া, হ্রাস করা, কারণ এত লোক লাগবে না। তাই কি? তাই নয় কি? এবারে আসি তাহলে, দেখুন যে হ্যাঁ, এই ইসলাম ধর্মাবলম্বীরা বলছে যে তারা মানে পুরো সাদা। তাহলে এই যে দ্বিতীয় মেহমেদ যখন কনস্টান্টিনোপল দখল করে, সেই সময়কার ইউরোপের তথা রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় গির্জা হাইয়া সোফিয়াকে মসজিদ বানিয়ে দিলেন এবং কনস্টান্টিনোপলকে প্রচুর মানুষকে হত্যা করেছিলেন সে সময়। রক্তপাত ছাড়া তো কনস্টান্টিনোপল জয় করা যায়নি, যাবে সম্ভব কি? এবং সেইখানে নাম দিলেন ইস্তাম্বুল, এবং অটোমান সাম্রাজ্যকে আরও শক্তিশালী জায়গায় নিয়ে গেলেন, এবং তুর্কি হয়ে উঠল, টার্কি, সেটা হয়ে উঠল কি অটোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। তো সেখানে রক্তপাত ঘটেনি, তৈমুল্লং রক্তপাত ঘটাননি, মাহমুদ রক্তপাত ঘটাননি। রক্তপাত ছাড়া রাজ্য দখল করা যায়, দেশ দখল করা যায়, সাম্রাজ্য দখল করা যায়। ইসলাম ধর্মান্তকরণ করেনি, অস্ত্র দিয়ে করেনি, গায়ের জোর প্রয়োগ করেনি। যেখানে যার শক্তি, অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি, সেখানে তারা তাদের মতো করে কাজ করেছে, নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করবার লক্ষ্যে করেছে। ইতিহাস তো তাই বলে। এই যেমন মারাঠাদের সঙ্গে রাজস্থানের লড়াই, রাজস্থানীদের লড়াই কি নৃশংস মারাত্মক জায়গায় চলে গিয়েছিল, তাই নয় কি? এগুলো কেন বলুন তো? লোভ, আগ্রাসন, কখনো ধর্ম প্রতিষ্ঠা, কখনো আইডেন্টিটিকে চাপিয়ে দেওয়া কারো ওপরে, কারোর শেকড়কে ধ্বংস করে তাদেরকে ছিন্নমূল করে দেওয়া, তাদের অতীতের গৌরবকে ধ্বংস করা, তাই তো? কিন্তু যে বিষয়টা এবার আসছি আমি, সেটা হলো মূল বিষয় কিন্তু মহাকাল, সেটা আমাদের বুঝতে হবে। এই যে এখন যারা আপনারা বারবার করে বলছেন, দুঃখ প্রকাশ করছেন, আহারে 90 লাখ বই, তাতে আগুন লোক ধরিয়ে দেওয়া হয়েছিল, কি অমূল্য বিষয় হারিয়ে গেল, কত অমূল্য ভাণ্ডার হারিয়ে গেল। আচ্ছা, আমাদের দেশে এখনও অনেক বৌদ্ধ পুঁথি অনেক জায়গায় আছে, সংরক্ষিত আছে। সেগুলো আপনারা পড়েন, খোঁজ করেন, যেন মনে হচ্ছে ওই বইগুলো থাকলে, যদি জ্বালিয়ে দেওয়া না হতো, ওই বইগুলো থাকলে আপনারা খুব পড়তেন, খুব পড়তেন এবং জ্ঞান অর্জন করতেন, এবং ওই বইগুলোর ওপর রিসার্চ করে পিএইচডি নিতেন। করতেন কি? করেন না আপনারা। ওটা হচ্ছে ওই যে ক্ষোভ, ওই যে আমাদেরকে শত্রু বলে ব্রেন ওয়াশ করিয়ে দেওয়া হয়, হিন্দুদের বোঝানো হয় মুসলমানরা শত্রু, মুসলমানদের বোঝানো হয় হিন্দুরা শত্রু। আসলে এই মুহূর্তে শত্রু হচ্ছে আমাদের কমন জায়নিস শক্তি, যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, যারা এই করোনা অমৃত প্রদান করছে, যারা লকডাউন করেছে, যারা প্যান্ডেমিক এনেছে, যারা এরপরে আরও প্যান্ডেমিক আনবে, বিশ্ব নিয়ন্ত্রণ করছে যারা, তারাই এই সাধারণ জনতার শত্রু, জনগণের শত্রু। কিন্তু আমাদের ডিভাইড অ্যান্ড রুল করে বুঝিয়ে দেওয়া হয়েছে, হিন্দু তোমার শত্রু মুসলমান, মুসলমান তোমার শত্রু হিন্দু, তাই তো? আর আমরা ওই ট্রেনের মতো করে খেবি করে যাচ্ছি। আসলে ওই বইগুলো আমরা পড়তাম না এখন থাকলে। এখনও অনেক প্রাচীন পুঁথি আছে সংরক্ষিত, আপনারা খোঁজ খবরই করেন না, সাধারণ বইপত্রই পড়েন না। তো ওই সব বইপত্র পড়তে গেলে যে জ্ঞান লাগে, যতটা এগিয়ে থাকতে হয়, যে মনন লাগে, সেই মনন আপনাদের কতজনের আছে বলুন তো? তাহলে আবার কেউ বলেন যে ওই বইগুলো ধ্বংস হওয়ার ফলে, ওই অমূল্য পুঁথি ধ্বংস হওয়ার পরে পৃথিবী না, আমাদের সভ্যতা নাকি কয়েক হাজার বছর পিছিয়ে গেছে। এটা কীরকম কথাবার্তা বলুন তো? কি হতো? আচ্ছা বলুন তো, আমাদের ওই বইগুলো থাকলে আমাদের এআইটা কি 100 বছর আগে আসতো? এই যে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং, ডিজিটাল
ডেভেলপমেন্ট প্রোগ্রেস, যেটা যার উপর ভিত্তি করে আমরা এত গর্ব করছি, আনন্দ করছি, ভ্যাকসিন টেকনোলজি এসে গেছে, তাই তো? আপনারা অনেকেই গর্ব ভরে ভ্যাকসিন নিয়েছেন এবং সমর্থক করছেন। হিন্দুত্ববাদী যারা রয়েছেন তারা তো এর সমর্থক, কারণ আমাদের দেশে এই প্রথম জাতীয়তাবাদী কোভ্যাক্সিন তৈরি হয়েছে। তাহলে এই তো টেকনোলজি এসে গেছে আমাদের। তো আপনারা কি বলছেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের বইগুলো থাকলে এই এআই, ভ্যাকসিন টেকনোলজি যার জন্য আপনারা গর্ব করছেন, রোবোটিক্স যার জন্য আপনারা গর্ব করছেন, এগুলো কি আরও আগে চলে আসতো? কে জানে, আপনারাই বুঝুন কি প্রগতির কথা আপনারা বলছেন। নাকি আমরা এতদিনে অমর হয়ে যেতাম, মানে এই এআই রোবোটিক্স এতদিনে পুরনো হয়ে যেত, তাই তো? কয়েক হাজার বছর পিছিয়ে গেছি মানে তাই হতো, পুরনো হয়ে যেত। তখন আমরা কি হতাম? আমরা হয়তো অমৃত লোকের অধিবাসী হতাম, মানে অমর হয়ে যেতাম। মানে আপনারা কি তেমনই বলতে চাইছেন যে ওই বইগুলো থাকলে? হুম, এমনটাই অনেকে বলেন যে ওগুলোর জন্য নাকি সভ্যতা কয়েক হাজার বছর পিছিয়ে গেছে। আসল ব্যাপারটা বলবো, কারণটা বলবো। আচ্ছা, তার কারণটা বলার আগে আপনাদের একটা প্রশ্ন করে। আচ্ছা বলুন তো, এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় উঠে যাবে, না না না, এখানে কিন্তু বখতিয়ার খিলজির দরকার পড়বে না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো অনেক কলেজ বিশ্ববিদ্যালয় উঠে যাবে আগামীতে। সে ঘন্টা বেঁচে গেছে, অনেক স্কুল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, আপনারা আটকাতে পেরেছেন। আগামীতে অনেক কলেজ বন্ধ হয়ে যাবে, আপনারা আটকাতে পেরেছেন। তাহলে কেন বন্ধ হয়ে যাচ্ছে? আপাতভাবে কি মনে হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয় উঠে গেলে কে দায়ী মনে হবে? তৃণমূল সরকার তো। আপনারা তাই বলবেন। আসল কারণটা কি? আন্তর্জাতিক পলিসি, জায়নিস্ট পলিসি, যে কারণে এই পুরনো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, যেটা ওরাই বানিয়েছিল, ওরা এখন নতুন মতো করে নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি করছে। আর এই কারণেই এগুলো উঠে যাবে আগামীতে, তাই তো? উঠে যাচ্ছে। এই দেখুন না, ইউজিসি নেট হলো না, অধ্যাপক নিয়োগ বন্ধ হয়ে গেল, কবে আবার হয় দেখুন। ইতিমধ্যেই 2020 নোটিফিকেশনে এই পরিস্থিতি, নিয়োগ নেই, ঝুলে আছে। তারপরে আবার নাকি 2025-এ বেরোতে পারে, সেটা আবার হতে হতে নাকি 2030-31 হয়ে যাবে নিয়োগ হতে হতে। তাহলে কি হবে না? আমি তো বহু আগেই বলেছি হবে না। তাহলে এত যখন নিয়োগই যখন হচ্ছে না, তাহলে কি করে কলেজগুলো টিকে থাকবে, কি করে বিশ্ববিদ্যালয় টিকে থাকবে বলুন দেখি? তাহলে বলুন এবার আপনারা নালন্দা বিশ্ববিদ্যালয়কে নিয়ে হাহুতাশ করছেন, অথচ আপনাদের চোখের সামনে যে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা? কি ভাবছেন? আপনারা প্রতিবাদ করছেন, প্রতিরোধ করছেন? করছেন না। তো নালন্দা বিশ্ববিদ্যালয় যখন 12,000 সেনা নিয়ে আক্রমণ করা হয়েছিল, খিলজি আক্রমণ করেছিলেন বলা হয়, ইতিহাস বলছে, তো সেই সময় আশপাশের মানুষ কেন রুখে দাঁড়ায়নি? তারা কেন বলেনি আমাদের এই অমূল্য সম্পদ, আমাদের এই রত্ন ভাণ্ডার, আমাদের এই নালন্দা, আমাদের বুকের ধর নালন্দা, তাদেরকে আমরা প্রাণ দিয়ে রক্ষা করব, আপনাদের এখান থেকে চলে যেতে হবে। হে আক্রমণকারী, হুনই হন, আর ওই খিলজি হন না কেন, বলেছিলেন কেউ? কোনো আশপাশের মানুষ সংঘবদ্ধভাবে আক্রমণ করেছিলেন, মানে পাল্টা আক্রমণ করেছিলেন এই বহিরাক্রমণকারীদের বিরুদ্ধে, বা আক্রমণকারীদের বিরুদ্ধে আক্রমণ করে তুলেছিলেন? কেন তোলেননি? কেন তোলেননি? নাকি নালন্দাও কতিপয় মানুষের জ্ঞানার্জনের জায়গা হয়ে উঠেছিল, যেখানে দ্বাররক্ষী নাকি ইন্টারভিউ নিত, সাধারণ লোক প্রবেশ করতে পারতো না নাকি, এমনটাই অবস্থা ছিল? তাহলে সেই জ্ঞানের পীঠস্থান, পাণ্ডিত্যের পীঠস্থান জনগণ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাকে জনগণ তাদের কেন বাঁচাবে? এই প্রশ্নগুলো কি করে না? করা যায়? যায় কি? আমি কিন্তু এখনও দায়িত্ব নিয়ে বলছি না। আমার বারবার যেন মনে হয় নালন্দা ও জনগণ থেকে তাদের ওই জ্ঞান চর্চার মানে প্রদর্শনী বলুন, আর জ্ঞান চর্চার অনুসন্ধানে বলুন, এত জ্ঞানী তারা হয়ে গিয়েছিলেন যে দ্বাররক্ষককে নাকি প্রবেশ করতে গেলে দ্বাররক্ষক নাকি কঠিন কঠিন প্রশ্ন করতেন, এমনটাই শোনা যায়। তো এইরকম হয়ে গেলে তো সাধারণ মানুষ সেখানে ঢুকতেই পারতেন না। তাহলে সেখানে কারা থাকতেন? কারা জ্ঞান অর্জন করতেন? কারা চর্চা করতেন? তাহলে সাধারণ মানুষের জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই কি নালন্দাকে ধ্বংস করা সহজ হয়ে উঠেছিল? শুধু রাজপুত্র, রাজা এবং জ্ঞানী গুণী পণ্ডিতদের আবাসস্থল, জ্ঞানার্জনের জায়গা হয়ে উঠেছিল নালন্দা? প্রশ্ন জাগে না? আমার তো প্রশ্ন জাগে। আর একই কারণে যখন এই স্কুলগুলো উঠে যায়, এই যে পরীক্ষাগুলো বন্ধ হয়ে যায়, অথচ কোনো প্রতিবাদ হয় না, সাধারণ মানুষ প্রতিবাদ করে না,
কেন করে না? তো এই যে স্কুল শিক্ষক বলুন, অধ্যাপনা বলুন, অধ্যাপক বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, তারাও কি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাননি কোনো কারণে, কোনোভাবে? তাদের পাশে সাধারণ মানুষ আছে? নেই। ব্যাপারটা কি একই রকম নয় আসলে? গভীরভাবে ভাবলে কিন্তু আমার একই রকম বলে মনে হয়। খুব একটা ফারাক আছে বলে মনে হয় না। তাই এখনও কিন্তু নালন্দার মতো অনেক কিছু ধ্বংস হচ্ছে। এখন আপনি যান কলকাতা ইউনিভার্সিটি, কি অতীত নেই? কত বড় বড় মহাপুরুষ এখান থেকে পড়াশোনা করে বেরিয়েছেন। অতীত নেই? গৌরবময় অতীত নেই কি? আছে তো। তবে তবে কেন যখন এইগুলো উঠে যাবে, বন্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে, তার জন্য কি মানুষ প্রতিবাদ করছে? করছে না, তাই তো? তাহলে আসল ব্যাপারটা কি বলুন তো? মহাকাল। যদি গভীরে যান তাহলে দেখবেন যে নালন্দা বিশ্ববিদ্যালয় 427 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে তারপরে শয়ে শয়ে বছর ধরে সে চলেছিল। তো ধরলাম খলজির সময়টাই ধরলাম, মানে 1193, মানে 1200 ধরলাম। তারপরে আরও 200 বছর টিকে ছিল বলা হয় আর কি, 1400 সালে। তো যাই হোক, আমি ওই 1300 যদি ধরি বা 1200 যদি ধরি, তাহলে 600 বছর, তাই তো? 600-700 বছর, দীর্ঘ সময়। তো তার উপরে কী করে টিকে থাকবে? মানুষের সময়ের সঙ্গে সঙ্গে মানুষের কত কিছু বদলে যায় বলুন তো। আচ্ছা, আপনার ঠাকুরদা, তার ঠাকুরদাকে যদি ফিরিয়ে আনা যায় এখন টেকনোলজির দ্বারা, এবং তারা তাঁদের মতোই সেই সময়কার ধ্যান ধারণা নিয়েই যদি জন্মান এবং সেরকম পোশাক আশাক পরেন, সেই রকমভাবে চলাফেরা করেন, তাকে আপনারা কতটা সমাদরে রাখবেন আপনার বাড়িতে বলুন দেখি? অ্যান্টিক পিসি